আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম অ্যাক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে এক্সিস মেডিকেল স্কুল এই পর্যন্ত 2000-এরও বেশি বিভিন্ন ভিডিও ক্লাস এবং সেশনের আয়োজন করেছে দেশ বরেণ্য লেজেন্ডারি সব স্যার ম্যাডামদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে একটি স্পেশাল সেশনের আয়োজন। এবং এই আজকের এই সেশনটিতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের শ্রদ্ধেয় এবং অত্যন্ত প্রিয় স্যার ডক্টর ইউসুফ আলী স্যার। স্যার graduated from a renowned Sir Solimullah Medical College in 2013. He passed fellowship FCPS in medicine in 2021 and membership degree MCPS from the VCPS. He joined in BCS 34th batch in June 2016. He received four-year PG training in Department of Medicine and Endocrinology, Department of Sir Solimullah Midford Hospital, and advanced training in rheumatology from Malaysia. He also passed MRCP UK Part 2. Now he is working as a medicine specialist in Midford Hospital and also work as a visiting consultant in Popular Diagnostic Center. আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ মালিহা। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। তো সেশনটি শুরুর আগে সবাইকে জানিয়ে রাখি, পুরো সেশন ধরে হোস্ট হিসেবে থাকবো আমি মালিহা সেলিম মুন। পড়াশোনা করছি বসুন্ধরা আদ্দিন মেডিকেল কলেজে 5th ইয়ারে। এবং এই সেশন রিলেটেড যদি কোনো টপিক আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা আমাদের ফেসবুক লাইভে কমেন্ট করতে পারেন, অথবা জুম লিংকটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনারা সেখানে যুক্ত হতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের হয়ে স্যারের কাছে প্রশ্নটি পৌঁছে দিব। তো স্যার, আমরা সেশনটা শুরু করতে যাচ্ছি। ওকে। তো স্যার, প্রথমে যে প্রশ্নটি এসে থাকে সেটা হচ্ছে এপিলেপসি বলতে আমরা কি বুঝি, মানে এপিলেপসি কি কিছু নেই নাকি অন্য কোনো লক্ষণও রয়েছে? আচ্ছা, ধন্যবাদ মালিহা। আমি প্রথমেই অ্যাক্সিস মেডিকেল স্কুলকে থ্যাংক ইউ জানাই। আমাকে আসলে অনেকদিন মানে পরে আমি আসছি আর কি, আসলে অনেক ব্যস্ততা ছিলাম। তারপর আমার ক্লাস নিতে বা একটু সময় ম্যানেজ করলাম। আপনাদেরকে জানাই যে আজকে যে টপিকসটা অলরেডি আপনারা জানেন যে এপিলেপসি। আসলে আমি একজন ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট হিসাবে আমাদেরকে এই পেশেন্ট খুবই ডিল করতে হয় ইমার্জেন্সি বেসিসে। বিশেষ করে আপনারা যখন থার্ড ইয়ার থেকে ওয়ার্ডে যাবেন বা যারা ফোর্থ ইয়ার ফিফথ ইয়ার আছেন, অলরেডি বোধহয় কোনো কেস দেখেছেন কিনা যে সিজার পেশেন্ট গুলো অর্থাৎ কনভালশন রোগী যখন আসে তখন এটা একটা ইমার্জেন্সি কন্ডিশন। হ্যাঁ, তো একবার যে দেখবেন সে আর জীবনে তার ওটা মানে মনে হবে যে না, এটা আসলে জানাটা কতটা জরুরি। আজকে আমি মনে করি আমি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। একদম থার্ড ইয়ার থেকে বা ফার্স্ট ইয়ার থেকে আমি বলবো যে সবাই অ্যাটলিস্ট এই এপিলেপসি বা বাংলায় অনেকটা মির্গি রোগ বলে আমাদের এলাকায়, গ্রাম বাংলায় পরিচিত, এটা সম্পর্কে একটা মিনিমাম আইডিয়া হলেও আমি দেওয়ার চেষ্টা করব। এবং আমি খুব সিম্পল ভাবে উপস্থাপন করার চেষ্টা করব যাতে যারা বিশেষ করে যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছেন, বিকজ ইটস এ ভাস্ট টপিকস। মানে এপিলেপসি আসলে মানে নিউরোলজির থেকে শুরু করে ইন্টারনাল মেডিসিন স্পেশালিস্ট থেকে শুরু করে মানে সবাই পড়েও মানে অনেক ভাস্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করব আপনাদেরকে জিনিসটা সহজ ভাষায় বোঝানোর। তো যাই হোক, আপনি যে কোশ্চেন করছেন এপিলেপসি, এপিলেপসি আসলে একটা ব্রড টার্ম। এখানে আমরা সিজার, এপিলেপসি, কনভালশন অনেক সময় একই সমার্থক রূপে ব্যবহার করতে চাই, কিন্তু আসলে কোনোটাই সমার্থক নয়। এপিলেপসি হচ্ছে মূলত মোর দ্যান টু আনপ্রোভোকেটেড সিজার ইন 24 আওয়ার্স অ্যাপার্ট। এটা যদি আমি অপারেশনাল ডেফিনিশন বলি, অর্থাৎ আমাকে যদি এপিলেপসি বা কোনো পেশেন্টকে এপিলেপসি হিসাবে লেভেলিং করতে হয় তাহলে আমাকে মোর দ্যান টু সিজার হতে হবে, এবং সেটা 24 আওয়ার এজ অ্যাপার্ট। 24 ঘন্টার অ্যাপার্টে কমপক্ষে দুইটা আনপ্রোভোকেটেড সিজার হতে হবে, আমি বাংলায় বললাম। এখন সিজার আর কনভালশন এক জিনিস না। সিজার হচ্ছে যে ব্রেইনে সিনক্রোনাস কন্টিনিউয়াস সিনক্রোনাস ইলেকট্রিক্যাল ডিসচার্জের কারণে এটা হয়। ইট মে বি মোটর, ইট মে বি নন মোটর। এই মোটর পার্ট অফ সিজার ইজ কল্ড কনভালশন। অর্থাৎ আমরা যে জিনিসটা পাই, বেসিক্যালি আমরা যেটা দেখতে পাই যে খিচুনি হচ্ছে, ঝাঁকুনি হচ্ছে, এটা মূলত কনভালশন। এন্ড দিস কনভালশন ইজ অনলি এ পার্ট অফ সিজার। সিজারের আরেকটা পার্ট থাকতে পারে যেটাকে আমরা সেন্সরি সিজার বলি বা সেন্সরি পার্ট বলি, যেমন টিংলিং, নামনেস, ঝিনঝিন করা, হাত পা ঝিনঝিন করা। অনেক সময় কিছু অরা থাকে, যেমন এপিগেস্টিক পেইন বা নাকে অ্যাবনর্মাল ঘ্রাণ ঘ্রাণ শুনতে পায়, বা কেউ কেউ চোখে জিগজ্যাক লাইন, সিলভারি জিগজ্যাক লাইন দেখতে পায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে সেন্সরি সিজার মানে পসিবল, মোটর মোটর অর্থাৎ সিজার মে বি সেন্সরি, সিজার মে বি মোটর, এন্ড মোটর পার্ট অফ সিজার ইজ কল্ড কনভালশন। ঠিক আছে মালিহা? স্যার, ধন্যবাদ স্যার।
হুম। তো স্যার পরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এপিলেপসিকে আমরা কোন বেসিসে ক্লাসিফাই করতে পারি এবং ক্লাসিফিকেশনটা কি হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এপিলেপসি যেটা যেভাবে অনেকভাবেই ক্লাসিফিকেশন করা যায়, আপনারা যে স্ট্যান্ডার্ড যে বইগুলো রয়েছে সেখানে পাবেন এটা। তবে আমি সিম্পল ভাবে একটু বলতে চাই, এপিলেপসি কে আমরা আগের আগের পুরাতন বইতে একভাবে ক্লাসিফিকেশন করা হতো, কিন্তু এখন মডার্ন যে বইগুলো আছে সেখানে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে। যেমন আমরা বলি আহ, আহ, একটা হচ্ছে যে অ্যাকর্ডিং টু নেচার অফ দা মানে সিজার। যেমন আপনার ধরেন জেনারেলাইজড টোনিক ক্লোনিক সিজার, জেনারেলাইজড একটাকে বলি জেনারেলাইজ সিজার, অর্থাৎ সে দুই পাশেই একই সাথে তার এই খিঁচুনিটা শুরু হবে, এটাকে আমরা বলি জেনারেলাইজ সিজার। একটা হচ্ছে ফোকাল সিজার। ফোকাল সিজার মিন্স একটা হাত বা একটা পা দেখা গেল যে ঝাঁকুনি ঝাঁকুনি হচ্ছে, মানে কনভালশন হচ্ছে, সেটাকে আমরা ফোকাল সিজার। মিক্সড মানে হচ্ছে যে কম্বাইন, যে প্রথমে ফোকাল শুরু হয় দেন পরবর্তীতে জেনারেলাইজড হয়। একটা হাত হাত থেকে শুরু হয়েছে, দেন ইট ইট বিকাম জেনারেলাইজড। ওকে। দেন আরেকটা রয়েছে যে এপিলেপসি সিনড্রোম। কিছু রয়েছে এপিলেপসি সিনড্রোম। এপিলেপসি সিনড্রোম মানে হচ্ছে যে কিছু এপিলেপসি রয়েছে যেটাকে আপনি এই খিঁচুনি দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না, অর্থাৎ যে এপিলেপসি গুলা প্রেজেন্ট করে মানে আনইউজুয়াল প্রেজেন্টেশন লাইক অ্যাবসেন্স সিজার। হ্যাঁ, অ্যাবসেন্স সিজার হচ্ছে যে সাডেন কাট অফ ফ্রম দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, সাডেন কাট অফ ফ্রম দ্য এনভায়রনমেন্ট, হঠাৎ করে একটা বাচ্চা হয়তো বা তার ছোট একটা বাচ্চা, 2 বছরের বাচ্চা বা 3 বছরের বাচ্চা, তার মায়ের কোলে সে খাচ্ছিল, হঠাৎ করে সে 30 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য একইভাবে তাকায়, মানে মানে ডাজ নট ব্লিঙ্ক হিজ আইস, একইভাবে চোখ বড় করে তাকায় আছে, মা সেটা বুঝতেও অনেক সময় পারে না। তো এটা আসলে এপিলেপসি সিনড্রোম বলি আমরা, এটা একটা আলাদা এন্টিটি। সুতরাং আমরা যদি এপিলেপসিকে এইভাবে ক্লাসিফাই করি যে একটা হচ্ছে জেনারেলাইজ সিজার, একটা হচ্ছে ফোকাল সিজার, দেন কম্বাইন, দেন অ্যানাদার ওয়ান ইজ এপিলেপসি সিনড্রোম, তাহলে মনে হয় খুব ইজি হয়। আগে বলা হয়তো পার্শিয়াল, যেটা ফোকাল সিজার সেটাকে বলা হয়তো পার্শিয়াল সিজার বা সিম্পল পার্শিয়াল, আর একটা বলো কমপ্লেক্স। এই সিম্পল মানে হচ্ছে যে সেখানে কনসাসনেসটা ইনট্যাক্ট থাকবে, আর কমপ্লেক্স পার্শিয়াল সিজার মানে হচ্ছে যে যেখানে কনসাসনেসটা ইম্পেয়ারমেন্ট হবে, অর্থাৎ পেশেন্ট আনঅ্যাওয়ার অফ দ্য ইভেন্ট, পেশেন্ট কি হচ্ছে সেটা সে বুঝবে না। অর্থাৎ এপিলেপসি মানে হচ্ছে আসলে সে তখন ওই মুমেন্টে কি হয় সেটা সে পরবর্তীতে সে ভুলে যায়। এটাকে আমরা পোস্টিকটাল অ্যামনেসিয়া বলি। অর্থাৎ এটাই হচ্ছে কমপ্লেক্স পার্শিয়াল সিজার। যদিও এই ক্লাসিফিকেশনটা এখন আর এই টার্মটা এখন আর ইউজ হয় না, যে এখন কমপ্লেক্স পার্শিয়াল সিজারকে আসলে টেম্পোরাল লোব এপিলেপসি বলে। ঠিক আছে, এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। ওকে স্যার ধন্যবাদ স্যার। মালিহা। এতগুলো টাইপের মধ্যে কোন টাইপটি অ্যাডাল্ট আর ইয়াং এজদের জন্য কমন এবং কোন টাইপটি বাচ্চাদের ক্ষেত্রে কমন? ভেরি গুড। আসলে একদম আমি মানে একটা বাচ্চা জন্মের পর থেকে যদি চিন্তা করি যে আসলে একটা বাচ্চা যখন জন্ম নেয় তখন আমরা মানে আমরা একটা হিস্ট্রি নেই যে আসলে সে কি নর্মাল ডেলিভারি হয়েছে নাকি সিজার হয়েছে, বা তার জন্মের সময় কোনো সমস্যা হয়েছে কিনা। অর্থাৎ যদি একটা বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া থাকে তারপরে বাচ্চার অনেক সময় সিজার হয়, এটাকে আমরা হাইপোক্সিক ইসকেমিক এনকেফালোপ্যাথি বলি একদম। সেক্ষেত্রে এটা তো যেহেতু বার্থের পরে হয়, বার্থে ফেব্রাইল কনভালশন কিন্তু এপিলেপসি না। অনেকে এটা ভুল, ফেব্রাইল কনভালশন হচ্ছে যে জ্বর থাকে, জ্বরের সাথে বাচ্চার খিঁচুনি হয়। ফেব্রাইল কনভালশন অ্যাকচুয়ালি 99% কিন্তু এটা ভালো হয়ে যায়, মানে 8 বছরের মধ্যে সাধারণত 6 থেকে 8 বছরের পরে আর এটা থাকে না। অনলি 2% কেস টার্ন ইন্টু এপিলেপসি। সেক্ষেত্রে আসলে সুতরাং ফেব্রাইল কনভালশন অনেকেই মনে করে যে, অনেক মা বাবাই, আমি আপনাদের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনাদেরকে জানাচ্ছি, প্লাস যদি নন মেডিকেল পার্সনরা থাকে তাদের উদ্দেশ্যে বলবো যে ফেব্রাইল কনভালশন নিয়ে অনেক বাবা মাই মনে করে যে তার বাচ্চার মনে হয় এটা মির্গি রোগ মানে হয়েছে, মানে এপিলেপসি হয়েছে। আসলে ফেব্রাইল কনভালশন আর এপিলেপসি এক জিনিস না। যাই হোক, তারপরে আমি বলবো যে বাচ্চাদের ফেব্রাইল কনভালশন হয় 3 থেকে 5 বছরের বাচ্চা। দেন আরেকটা হচ্ছে যে চাইল্ডহুড অ্যাবসেন্স এপিলেপসি, অর্থাৎ বাচ্চাদের অ্যাবসেন্স সিজারটা খুব বেশি। অ্যাবসেন্স সিজারের রেটটা আসলে, অ্যাবসেন্স সিজারটা হয় কি বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার ডায়াগনোস থাকে, মানে আমরা খেয়াল করি না বা আমরা বুঝতেও পারি না অনেক সময় যে হঠাৎ করে একটা বাচ্চা সাডেন মানে ডিসোসিয়েশন বলবো, কাট অফ ফ্রম দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ থেকে হঠাৎ করে সে হারায় যায়। সে দেখা গেল যে তার মায়ের কোলে বসে আছে, সে মায়ের মায়ের দিকে একভাবে তাকে আছে, মা সেটা বুঝতেও পারে না। বা কারো মানে খেলাধুলা করতেছে তার প্রিয়ারদের সাথে, দেখা গেল যে সে হঠাৎ করে তার স্টপ দ্য অ্যাক্টিভিটি, তার খেলাধুলা বন্ধ করে দিচ্ছে। তাহলে অ্যাবসেন্স সিজার বাচ্চাদের কমন, অ্যাডাল্টে জেনারেলাইজড ক্রনিক ক্রনিক সিজার ইজ ভেরি কমন। ফোকাল সিজার অ্যাডাল্টে খুবই কমন, বিশেষ করে কমনলি আমরা যেটা পাই ডায়াবেটিসের পেশেন্ট, হাইপারগ্লাইসিমিয়া, যখন আরবিএস, যখন ব্লাড সুগার 32-33 হয়, তখন আমরা ফোকাল সিজার খুবই কমনলি পাই। জিটিসিএস যেটা, এটা মানে অ্যাডাল্টে ভেরি মাচ কমন ডিউ টু
মেটাবলিক কজ বলতে আমরা যেটা বুঝি সবচেয়ে কমন হাইপোগ্লাইসেমিক, আপনারা জানেন ডায়াবেটিসের পেশেন্ট হাইপোগ্লাইসেমিয়া নিয়ে পেশেন্ট সিজার নিয়ে আসে, কনভালশন, এটা সবচেয়ে কমন। ইটস এ মানে ড্রামাটিক রেসপন্স ট্রিটমেন্ট দিলে। 2 নম্বর হচ্ছে হাইপোনাট্রিমিয়া, অর্থাৎ সোডিয়াম যদি কমে যায় আমাদের ব্লাডে, যদি সোডিয়াম 115 নিচে চলে আসে তখন কনভালশন হয় বেশিরভাগ ক্ষেত্রে। দেন হাইপোক্যালসিমিয়া, শরীরে যদি ক্যালসিয়াম বেশি কমে যায় সেক্ষেত্রে আপনারা জানেন টিটানি হয়, সিজারও হতে পারে। আরেকটা আমি ইনফরমেশন দিচ্ছি, মেসেজ আপনাদের জন্য, এটা আপনারা নোট করতে পারেন যে ম্যাগনেসিয়াম লেভেল যদি কমে যায় ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ ইন দিস মডার্ন ইরা, অর্থাৎ এই আধুনিক যুগে লো ম্যাগনেসিয়াম লেভেল উইল বি ভেরি ইম্পর্টেন্ট কমন কজ অফ কনভালশন অর সিজার ইন নিয়ার ফিউচার। কারণ আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হয়েছে, আমাদের খাবার দাবার চেঞ্জ হয়েছে, আমরা ফাস্ট ফুড খাই, ওয়েস্টার্ন ডায়েট খাই, যেগুলোর মধ্যে আসলে ম্যাগনেসিয়াম খুবই কম পরিমাণে থাকে। আমাদের ফিউচার জেনারেশন কিন্তু এই সিজারে ভোগার সম্ভাবনা রয়েছে ম্যাগনেসিয়ামের অভাবের কারণে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে মালিহা। ধন্যবাদ স্যার। তো স্যার, একজন ইপিলেপটিক পেশেন্টের এট দ্য সেম টাইম কতগুলো টাইপ একই সাথে হতে পারে? হ্যাঁ, একজন মানে কোশ্চেনটা বুঝতে পারি না মালিহা, যদি একটু রিপিট করো। স্যার, একজন এপিলেপটিক পেশেন্ট এট দ্য সেম টাইম কতগুলো টাইপ একই সাথে হতে পারে বা অ্যাটাক হতে পারে, মানে কারোর এক ধরনের সিজার হলো আর কারোর 2 ধরনের বা 3 ধরনের কি একসাথে হতে পারে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, একজন মানুষের হ্যালো, কোশ্চেনটা একটু একটু আমি একটু শুনতে পাই নাই। হ্যালো স্যার স্যার হ্যালো আরেকবার মালিহা। বলুন। হ্যাঁ কি স্যার? স্যার একজন স্যার একজন এপিলেপটিক পেশেন্টের এট হ্যাঁ, দ্য সেম টাইম কতগুলো টাইপ একই সাথে হতে পারে, মানে কতগুলো টাইপ একসাথে অ্যাটাক হতে পারে? আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড। এটা হচ্ছে কি, প্রথমে আসলে আমরা যে কোনো সিজারই একই সাথে অনেকগুলো প্যাটার্ন হবে তা না। একটা যে কোনো একটা এমন হতে পারে যে ফোকাল সিজার শুরু হয়েছে, ফোকাল সিজার থেকে জেনারেলাইজড হতে পারে পরে। হ্যাঁ, এটা একই সাথে এট দ্য সেম টাইম, মানে আপনার একই সাথে দুইটা সিজার হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একটা থেকে আরেকটা টার্ন নিতে পারে। মানে আপনার ধরেন ফোকাল সিজার থেকে শুরু হলো, একটা হাত থেকে শুরু হলো, পরবর্তীতে ইট বিকাম জেনারেলাইজড। হ্যাঁ, এটা পসিবল। আর সিজার কিন্তু আপনার শুধুমাত্র যে খিঁচুনি নিয়ে আসবে তা না, আমি এটা বলতে চাই, মানে কনভালশন নিয়ে আসবে তা না। সিজারের নন মোটর পার্ট রয়েছে। নন মোটর পার্ট মিনস সিজার ব্রেনের কোন পার্ট থেকে অ্যারাইজ করছে সেই পার্টের যে ফাংশন, সেই অনুসারে ক্লিনিক্যাল ফিচার ডেভেলপ করবে। যেমন যদি ফ্রন্টাল লোব কারো ইনভলভমেন্ট হয় তাহলে কিন্তু তার কিন্তু পার্সোনালিটি চেঞ্জ হবে, অর্থাৎ তার কিন্তু বিহেভিয়ার অ্যাবনর্মাল হবে। সে যেখানে সেখানে আমি কি বলবো যে মিকচুরেশন করে দিবে, তার সোশ্যাল ইনহিবিশন থাকবে, সে গাছে মানে তার যে নর্মাল যে মানে একটা মানুষের যে পার্সোনালিটি সেটা তার লস করবে। আবার সেম এট দ্য সেম টাইম যদি অরিজিনটা যদি টেম্পোরাল লোবে হয় সিজারের, তাহলে কিন্তু দেখেন টেম্পোরাল লোবের যে কাজ আমাদের মেমোরি ইম্প্যাক্ট, যে তার খিচুনি রোগ আছে, তার কিছু মনে থাকে না, সে পড়তে পারে না। বেসিক্যালি তার এই সিজারটা এপিলেপসিটা টেম্পোরাল লোব অরিজিন। নট অনলি দ্যাট, আমি আপনাদের বলতে চাই যে টেম্পোরাল লোব এপিলেপসি যদি টেম্পোরাল লোব থেকে যদি অ্যারাইজ করে তাহলে কিছু ইন্টারেস্টিং ফিচার ডেভেলপ করে, এটা আপনাদের সবারই জানা উচিত। যেমন সেটাকে বলি, যেমন আমরা কিছু টার্ম বলি ডিজাভু। ডিজাভু মিনস যে অ্যাবনর্মাল ফ্যামিলিয়ারিটি, এইটা একটা গ্রিক ওয়ার্ড। ডিজাভু মানে হচ্ছে যে আমি কাউকে চিনি না কিন্তু আমি তাকে বলতেছি সে আমার খুব পরিচিত, আপনি আমার খুব পরিচিত, আপনি আমার অমুক হন। এভাবে বললাম কিন্তু আসলে বেসিক্যালি ওই লোকটাকে আমি চিনি না। এটাকে বলে ডিজাভু। দিস ইজ দ্য ফিচার্স অফ টেম্পোরাল এপিলেপসি। নট অনলি দ্যাট, টেম্পোরাল এপিলেপসি ফিয়ার অফ এনিথিং। আমি কোনো জায়গায় দেখে সাইকেট্রিক প্রবলেম হয়েছে, সে বোধহয় সিজোফ্রেনিয়া হয়েছে, কিন্তু বেসিক্যালি ওই পেশেন্ট গুলো কিন্তু আলটিমেটলি আমরা যদি ইইজি করি বা কিন্তু এপিলেপসি ধরা পড়ে। সো বি কল করে মিস ডায়াগনোজ হয় আমাদের গ্রাম বাংলায়, কিন্তু আলটিমেটলি কিন্তু যারা আমাদের অ্যাক্টিশিয়ান, যারা যারা একদম সোললি পেশেন্ট
হ্যালো মালিহা, স্যার স্যার আপনি কি আছেন? হ্যালো। হ্যালো, আমি কন্টিনিউ করব? জি স্যার, আপনি মালিহা, কন্টিনিউ করেন। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, যেটা তাহলে ফিচার গুলো কোন অ্যারেস থেকে করে মানে আপনার ঠিক আছে। আর কোশ্চেন, হ্যালো জি স্যার, স্যার দুঃখিত, হ্যালো। একটু নেটওয়ার্ক ইস্যু কারণে স্যার কথা কেটে কেটে আসতেছিল হুম, স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। স্যার পরের প্রশ্নটি করি স্যার, ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অফ এপিলেপসি কি কি হতে পারে? আচ্ছা, একটা পেশেন্ট যখন এপিলেপসি নিয়ে আসছে রাখার জন্য, আমরা সবচেয়ে কমন কি এপিলেপসি যে অ্যাক্টিশনাল বা মাথায় টিমারের কারণে হঠাৎ ওরিয়েন্টেশনটা খুব কনফিউশনাল স্টেট, সিনকপ, অর্থাৎ সিনকপ, সেটা আমাদের দিয়ে জুনিয়র ডক্টর স্টুডেন্ট বিটুইন সিনকপ এন্ড হয় সাধারণত কার্ডিওজেনিক সিনকের কোনো কিছু আছে, বা আপনার হার্ট ফেয়ার আছে, বা আপনার ধরেন ভেসোভেগাল সিনকপ, যেটা সবচেয়ে কমনলি হয়। হ্যাঁ, তো সিনকপ হয়েছে র্যাপিড হয়, র্যাপিড অনসেট এবং র্যাপিড রিকভারি, অর্থাৎ কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে পেশেন্ট মানে পড়ে যাবে, পড়ে গিয়ে একদমই পুরো প্যালোর হয়ে যাবে, আবার পরবর্তীতে ফ্লাশিং হবে। অর্থাৎ সে কিন্তু খুব র্যাপিড রিকভারি করবে। এবং শুধু তাই নয়, পেশেন্ট রিকভারি করার পরে কিন্তু তার কোনো কোনো ইফেক্ট থাকবে না, মানে তার কোনো রেসিডুয়াল কোনো ডিসএবিলিটি থাকবে না। যেমন যেটা আপনার সিজারে হয়, সিজারে কিন্তু অনেক দীর্ঘ সময় যাবত, প্রায় 5 মিনিট, 10 মিনিট যাবত, ইভেন 30 মিনিট পর্যন্ত পারসিস্ট করতে পারে ইফেক্টটা, যে কন্ট্রোল হয়েছে। তারপরে পেশেন্ট দেখা গেল যে অনেকের confusion হয়, চিন্তা কি হয়ে বলতে হেমিপ্লেজিয়া হয়, মানে সে দুর্বল হয়ে যায়। আমরা বলি এটা জিজ্ঞেস রিকারেন্ট একটা ছেলে ইয়াং এক্সাইট প্যারালাইজ কি কি কারণ হতে পারে, তার মধ্যে কিন্তু যে ইট মেবি হেমিপ্লেজিয়া। তাহলে এতে আরেকটা হচ্ছে যে সিনকপ ডায়ালিসিস মানে এক্সিভ দাম দেয় পেশেন্ট, কিন্তু কিন্তু এর সম্ভাবনা যে সিজার কিন্তু ফোকাল, যেটা বললাম যে হেমিপ্লেজিয়া বা কোন বিশ্বজিক লাইনতেছে, এই টাং বাইটিং করে ইনকম, কিন্তু কোন বুঝতো নিজের জীবন রক্ত বের হয়ে গেছে, প্রসাব করে দিছে, দ্যাট ইজ ভেরি সেনসিটিভ, ভেরি সেনসিটিভ। সে এটা স্যার সে কন্ট্রোল করতে পারে, দ্যাট মিন্স সেটা সিজার নিশ্চিত, এটা সিন না। ঠিক আছে, সময় এমন হয় যে যখন সিজারটা শুরু হয় তখন চোখ ওপেন হয়ে যায়, চোখ বড় হয়ে যায় শুরুতে একবার। হ্যাঁ, এবং হওয়ার পরে কিছুই মনে রাখতে পারে না যে কি হয়েছে। এবং আরেকটা ইমডিফিয়াল হচ্ছে, আমি সবাইকে বলতে চাই যারা আছেন ভেরি ইম্পর্টেন্ট ফর, বিশেষ করে সিউডো সিজার, আমরা সিউডো সিজার বা এই নামে বাংলায় মানে
বা যারা বলতেছে প্রচুর এইচসিআর এইচসিআর মিন হিস্টিক অ্যাকশন, মানে এটাকে আমরা বলি আমি সাইকোজেনিক সিজার অথবা সিড সিজার অথবা নন এপিলেপটিক অ্যাটাক, যেটাই না কেন, যে নামে ডাকেন না কেন, থিং এইচসিআর কন্ট্রোল অ্যাকশন অথবা এপিলেপটিক অথবা সিড সিজার, তার মানে হচ্ছে নাই, কিন্তু মানসিক কারণ, ফ্যামিলিয়ার হারমোনির কারণে, মনের কোনো কারণে সেটা শরীর ফিজিক্যাল ভাবে প্রকাশ, এটাই আমরা সিরিয়াস। যেমন একটা পেলো যে মানে বিশেষ করে ইয়াং মেয়ে বা বিয়ে হয় দীর্ঘদিন যাবত যারা ফ্যামিলিয়ার মানে পরিবারে কষ্টে থাকে, ফ্যামিলিয়ার ডিসহারমোনি থাকে এবং তাদের বিভিন্ন ধরনের সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, যেমন ধরেন আপনার ফাইব্রোমাইলজিয়া, ক্রনিক ফ্যাটিক সিনড্রোম, এই সকল কারণে তাদের কিন্তু এই সিরোসিসটা বেশি হয়। কিভাবে বুঝবেন? বোঝার উপায় হচ্ছে দেখবেন যে যারা এরকম মানে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে, হ্যাঁ, এবং আপনার দেখবেন যে ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, মানে হাজবেন্ডের সামনে অথবা পরিবারের সদস্যদের সামনে হচ্ছে, কখনো ঘুমের মধ্যে হচ্ছে না, ঘুমের মধ্যে হলে কিন্তু সিজার, এটা কিন্তু সিরো না। এটা দেখবেন অনেক সময় ডাক্তারের হাসপাতালে এসে বসে আছে, তখন খিঁচুনি হচ্ছে, এরকম যদি হয় তখনও বুঝতে হবে যে এটা সিরো সিজার, মানে ভালোই ছিল, হঠাৎ করে সে তার খিঁচুনি হচ্ছে। কিন্তু আমরা কিন্তু বুঝতে পারি যে এইটা সিরো সিজার, ওয়েটিং রুমে বা অন্যদের যখন হয় তখন কিন্তু সিরো সিজার বলি। আরেকটা উপায় হয়েছে, যারা জুনিয়র আছেন তাদেরকে বলি চেনার, মানে আপনি কিভাবে ডায়াগনোসিস করবেন সিরো সিজার, যে মেয়েটা এটা কি এটা সত্যিকার, সেটা হচ্ছে আপনি দেখবেন চোখটা খুলতে মানে ট্রাই করবেন, আই ওপেন করার চেষ্টা করবেন, ও কিন্তু ওর আই ওপেন করতে দিবে না আপনাকে, ও রেসিস্ট করবে, ফলে কি হবে, আই বলটা রোটেট করবে, হ্যাঁ, এটাকে আমরা একটা সাইন বলি, সেটা বেলস ফেনোমেনন বলি। যাই হোক, এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সাইন। আমরা আরেকটা সাইন দেখি, সেটা হচ্ছে হুবার সাইন। হুবার সাইন মানে হচ্ছে আপনি তাকে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি পা দুর্বলতা নিয়ে আসে, হাত দুর্বলতা নিয়ে আসে এই সিরো সিজার গুলা, তখন আমরা এক এক হাতে মানে এক পায়ের নিচে আমরা হাত দিয়ে বলি যে আপনি ওই পাটা তুলেন, তখন দেখবেন যে আপনার হাতের উপরে ভর দিয়ে সে ওই পাটা তুলে ফেলছে। এটাকে আমরা বলি হুবার সাইন। দ্যাট মিনস সে কনসাস, সে এটা ট্রু সিজার না। যে সিজার ঘুমের মধ্যে হয় ডিউরিং অ্যাটাক স্লিপ, দ্যাট ফেভার সিনড্রোম, মানে এপিলেপসি, এটা এটা নেভার সিরো সিজার, মাইন্ড ইট। ঠিক আছে মালিহা, নেক্সট। ধন্যবাদ। তো স্যার, টিপিক্যাল গ্র্যান্ড ম্যাল এপিলেপটিক অ্যাটাক বলতে কি বোঝায়? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে কমন প্যাটার্ন যেটা আমরা অ্যাডাল্টে পাই, টিপিক্যাল গ্র্যান্ড ম্যাল এপিলেপসি অথবা জিটিসিএস, আমরা যেটাকে শর্টকাট গ্র্যান্ড ম্যাল এপিলেপসি বা জেনারেলাইজড টনিক ক্লনিক সিজার। আসলে এটার ক্যারেক্টারিস্টিক্স চারটা ফেজ থাকে, হ্যাঁ। প্রথমে যেমন অরা থাকে, অরা মিন্স যে অ্যাবনর্মাল কোনো সেন্সরি মানে পারসেপশন, যেমন যেটা আমি আগেই বলেছি যে যেমন কেউ চোখে আপনার এই খিঁচুনিটা শুরু হওয়ার আগে সে চোখে সিলভার জিগজ্যাগ লাইন দেখে, অর্থাৎ চোখে মনে হয় বিদ্যুৎ চমকায়। তারপরে সে অনেক সময় অ্যাবনর্মাল নাকে গান শুনে, মানে এটাকে আমরা বলি অলফ্যাক্টরি হ্যালুসিনেশন হয়। কারো কারো ক্ষেত্রে এপিগেস্টিক পেইন হয়, মানে এটাকে আমরা বলি আর্জেন্সি, ইউরিনারি আর্জেন্সি, হ্যাঁ। কেউ কেউ আমি বলেছি যে বমি করে, এবং এটা হচ্ছে যে অনেক সময় হাসে, যে মানে শুরু হওয়ার আগে খিঁচুনি হওয়া দেখেছে হাসতেছে, এটাকে একটা দিজ আর দা অরা, এটাকে আমরা বলি অরা ফেস। এই অরা যখন শেষ হয়, এটা সাধারণত 1 মিনিট বা আধা মিনিট থাকে, তারপরে যেটা হয় সেটা হচ্ছে টোনিক ফেজ। টোনিক ফেজ মানে হচ্ছে পেশেন্ট একদমই শক্ত হয়ে যায়, পেশেন্টের ল্যারিঙ্গোস্পাজম হয়, পেশেন্টের সায়ানোসিস ডেভেলপ করে, রোগী নীল হয়ে যায়। এবং শুধু তাই নয়, তারপর হচ্ছে অ্যাটনিক ফেজ, অর্থাৎ অ্যাটনিক মানে পেশেন্টের টোন, মানে আমাদের যে মাসল টোন সেটা থাকে না, সে পড়ে যায়, সে সে গ্রাউন্ডে যখন ফল করে পড়ে যায়, তারপরে সে যেটা হয় ক্লোনিক ফেজ, মানে সে যেটাকে আমরা বলি এই মায়োক্লোনিক জার্ক, অর্থাৎ মানে মাসল কনভালশন হয়, হ্যাঁ, টুইচিং হয়। তারপরে স্টেজ কি, এই চারটা স্টেজ মিলে আমরা সেটাকে বলি জিটিসিএস, টিপিক্যাল জিটিসিএস, এটাই আমরা পাই। আপনারা যদি কেউ একবার দেখেন টিপিক্যাল প্যাটার্নটা, জীবনও ভুলবেন না। এটা কিন্তু যে কোনো জায়গায় হতে পারে, মানে পেশেন্ট রাস্তায় থাকতে পারে, পেশেন্ট গাড়িতে থাকতে পারে, দাঁড়ায় থাকতে পারে, বসে থাকতে পারে, যে কোনো পজিশনে কিন্তু আপনার এই জিটিসিএসটা হতে পারে। সিনকপটা কিন্তু শুধুমাত্র সাধারণত দাঁড়ানো অবস্থায় হয়। ঠিক আছে, জিটিসিএস হলো এই চারটা জিনিস যখন একই সাথে সবগুলা ফেজ থাকবে, তখন আমরা জিটিসিএস বলবো। শুধু তাই নয় মালিহা, ঘটনা ঘটে, যেমন পোস্টিকটাল হেডেক, অর্থাৎ সিজার হওয়ার পরে মাথা ব্যথা করে, কেউ কেউ অ্যামনেসিয়া হয়, ভুলে যায় কি হয়েছে সে বলতে পারে না, বলে আমার ঘুম পাইছে খুব, আমি ঘুমাবো, মানে পোস্টিকটাল স্লিপিনেস, হ্যাঁ, আমার খুব ঘুম পাইছে। অমন সময় বলে যে এক এক পাশ আমার দুর্বল, আমি হাঁটতে পারতেছি না, প্যারালাইসিসের মতো হয়ে থাকে। এটা কিন্তু পোস্টিকটাল ফেনোমেনা।
দিস পোস্ট টিকটাল ফেনোমেনা ইজ ভেরি ইম্পর্টেন্ট সাইন অফ জিটিসিএস, অর্থাৎ তার জিটিসিএস ছিল। আমরা অনেক সময় কিন্তু দেখি যে জিহ্বায় কামড় দিচ্ছে, প্রস্রাব করে দিচ্ছে। দিস ইজ এ ইম্পর্টেন্ট ফিচার অফ জিটিসিএস। ক্লিয়ার জি স্যার। স্যার মালিহা? ধন্যবাদ। স্যার, হুম, জি স্যার। স্যার আমরা এক্ষেত্রে ড্রাগগুলো আমরা হচ্ছে কন্টিনিউ করতে পারি। স্যার আপনি আচ্ছা আচ্ছা। প্রশ্ন কি শুনতে পেয়েছেন? এপিলেপসিতে আসলে এপিলেপসির মানে ড্রাগ সম্পর্কে আপনি, হ্যাঁ হ্যাঁ বলেন জি। স্যার প্রশ্নটি শুনতে হ্যালো, পেয়েছেন আপনি? আরেকবার। স্যার আমরা এক্ষেত্রে কি কি ড্রাগস ইউজ করতে পারি ট্রিটমেন্টের জন্য হ্যালো এবং মালিহা? কতদিন হ্যাঁ। ধরে ট্রিটমেন্ট কন্টিনিউ করা না লাগবে? আমি ক্লিয়ার শুনতে পাই নাই। ড্রাগ, ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা আসলে আমরা যে এপিলেপসিতে যে ড্রাগ গুলা দেই, ওষুধ দেওয়ার আগে আমাদের রাখতে হয়, যেমন টাইপ অফ সিজার, এটা কি, নাকি এটা ফোকাল সিজার, নাকি সিজার, নাকি এই মানে কোন টাইপের সিজার করে যদি এটা কি জুভেনাইল অ্যাবসেন্স এপিলেপসি নাকি এটা মায়োক্রনিক এপিলেপসি, তাহলে সেটার বয় করতে হয় আমাদের, হয় সে কি ফিমেল নাকি মেল, যদি ফিমেল হয় সে কি মেরিড কিনা নাকি আনমেরিড, কি বাচ্চা নিবে কি, আমাদের খরচ, রোগী বিয়ার পারবে না, পুরাতন ড্রাগ দিব নাকি নতুন ড্রাগ দিব, ড্রাগের অনেক খরচ, কোমরবিডিটি অর্থাৎ আমাদের রোগীর গুলা দিব অনেক সাইড ইফেক্ট, এগুলোর সাথে ডায়াবেটিস, তার কোনো কিডনি বা কিনা, এগুলো আমাদের মাথায় রাখতে হবে। যদি আমাদের ভ্যালপুরিক অ্যাসিড, সেটা অনেক পাওয়া যায়। সেকেন্ড, যেমন যদি যদি হয় তখন আমরা সোডিয়াম না, হাইলি টাইট। তবে যদি ফোকাল সিজার হয় বা পার্শিয়াল সিজার হয়, সেক্ষেত্রে কার্বামাজেপিন ইজ দ্য ড্রাগ অফ চয়েস, ফার্স্ট লাইন। আগে থেকে ইউজ হইতো, এখন বর্তমানে আসলে ল্যামোট্রিজিন অথবা লেভি, নতুন একটা ড্রাগ আসছে, ভেরি গুড ড্রাগ, লেভিটাইরাসিটাম, যেটা ইরাসেট নামে পাওয়া যায় বাজারে। লেভিটাইরাসিটাম ড্রাগটা হচ্ছে মানে নতুন, এবং এটার কোনো ড্রাগ ইন্টারেকশন নাই, সাইড ইফেক্টও খুবই কম, এবং এটা খুব ওয়েল টলারেটেড, পেশেন্ট খুব করতে পারে। ঠিক আছে। আরেকটা হচ্ছে যদি অ্যাবসেন্ট সিজার হয়, তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে বলে ইথোসাক্সামাইড, কিন্তু সোডিয়াম ভ্যালপুরোট ইউজ করা যায়। এবং যদি আমাদের মায়োক্রনিক সিজার হয়, তাহলে আমরা অনেক সময় কোলাজেপাম জাতীয় ওষুধ, এই বেনজোডাইজিপিন গ্রুপের ওষুধ, ডিপেন্ড করবে আপনি এবং সিজার, এগুলো হচ্ছে আমাদের যে খনিক ওষুধ। আমি বারবার আমার বলি, এই পেশেন্ট গুলো কখনোই আমরা টাইম, আজকে মেসেজ তাকে লেভেল না সহজে লাইভ বলবে, এরকম হয় সারা জীবন পাচ্ছে তো পাচ্ছে, একটা একটা তার হয়তো ঠিক আছে। আমাদের এপিলেট করলে আমি দীর্ঘ স্যার দুঃখিত, আপনার কথাগুলো কোথা থেকে আসতেছে? স্যার আচ্ছা আচ্ছা। স্যার কথাগুলো একটু কেটে কেটে আসতেছে। স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি এখন। এখন শোনা যাচ্ছে? স্যার এখন ক্লিয়ার আমার স্যার। ওয়াইফাইটা এখন ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, fine। আচ্ছা, তাহলে আমি যেটা বললাম যে আমাদের ড্রাগ দেওয়ার আগে অনেকগুলা ফ্যাক্টর চিন্তা করতে হয়। ঠিক আছে।
আচ্ছা, মালিহা নেক্সট। ধন্যবাদ স্যার। মেডিকেল ইমার্জেন্সি বলা হয়। হুম হুম হুম। স্যার প্রশ্নটি শুনতে পেয়েছেন? হ্যাঁ, আচ্ছা, স্ট্যাটাস এপিলেপটিকাসকে মেডিকেল ইমার্জেন্সি বলা হয়, আমরা এটাকে বলি। হ্যাঁ, স্ট্যাটাস এপিলেপটিকাস একটা আসলেই মেডিকেল ইমার্জেন্সি এবং খুব ডেঞ্জারাস মেডিকেল এপিলেপসি। যে এই পেশেন্ট একবার দেখবেন জীবনে, সে আর জীবনে ভুলবেন না। অর্থাৎ স্ট্যাটাস এপিলেপটিকাস মানে হচ্ছে যে কন্টিনিউয়াস কনভালশন মোর দ্যান 5 মিনিটস উইদাউট রিগেনিং কনসাসনেস। অর্থাৎ পেশেন্টের 5 মিনিটের বেশি যদি কনভালশন হয় এবং সেই যদি এর মধ্যে কনসাসনেস গেইন না করে, তাহলে আমরা সেটাকে স্ট্যাটাস এপিলেপটিকাস বলবো। আমরা সব সময় কোনো পেশেন্ট খিঁচুনি নিয়ে আসলে আমরা তাকে ইমিডিয়েট ওষুধ দিয়ে, অর্থাৎ সেডিল ইনজেকশন মানে ডায়াজেপাম ইনজেকশন দিয়ে বা ফসফেনাইটয়েড ইনজেকশন দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করি। যদি 5 মিনিটের অধিক, আগে বলা হয়তো 30 মিনিটস, কিন্তু এখন নতুন ইয়াতে আসছে যে অনলি 5 মিনিটস এর বেশি যদি সিজার পারসিস্ট করে ডিসপাইট ট্রিটমেন্ট, তখন আমরা সেটাকে স্ট্যাটাস বলবো। এবং স্ট্যাটাস এপিলেপটিকাস মানেই অনেকে মনে করে যে অনেকে যারা আমরা যারা জুনিয়র আছি বা যারা স্টুডেন্ট, তারা মনে করে স্ট্যাটাস এপিলেপটিকাস মানে মনে হয় যে পেশেন্টের অনেক খিঁচুনি হবে, এটাই মনে হয় স্ট্যাটাস। হ্যাঁ, খিঁচুনি অবশ্যই ইজ এ পার্ট অফ স্ট্যাটাস এপিলেপটিকাস, বাট আপনাদের এটাও মনে রাখতে হবে, আমি আবার বলেছি যে নন কনভালসিভ স্ট্যাটাস বলতে একটা কথা আছে। অর্থাৎ নন কনভালসিভ স্ট্যাটাস মানে হচ্ছে যে পেশেন্টের স্ট্যাটাস এপিলেপটিকাস হচ্ছে কিন্তু আপনার কোনো কিছুই হচ্ছে না। দ্যাট মিনস পেশেন্ট জ্ঞান হারাইছে, সে জ্ঞান ফিরতেছে না এবং সে ডেলিরিয়াম নিয়ে প্রেজেন্ট করতেছে। এটা হয় আইসিইউতে। যে সকল পেশেন্ট আইসিইউতে ভর্তি থাকে, খুব বয়স্ক রোগী, বিভিন্ন প্রবলেম থাকে, এদের কিন্তু অনেক সময় এপিলেপসি হয় কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। আমরা পেশেন্ট পেশেন্ট দেখা গেল ডেলিরিয়াম নিয়ে প্রেজেন্ট করে, অর্থাৎ সে কাউকে চিনতে পারতেছে না, অ্যাবনর্মাল ছুটাছুটি করতেছে, সে তার টিউব খুলে ফেলতেছে, সে রেস্টলেস, বিছানা থেকে উঠে যাচ্ছে। এগুলো কিন্তু আসলে পার্ট অফ সিজার। তখন আমরা কিন্তু আহ, অর্থাৎ আমি বলতে চাচ্ছি স্ট্যাটাস এপিলেপটিকাস মে বি কনভালসিভ, দেয়ার মে বি কনভালশন এন্ড দেয়ার মে বি নন কনভালসিভ। এটা নন কনভালসিভটা আবার বয়স্কদের হয় এবং যারা আইসিইউ সেটিং এ যাদের ভেন্টিলেশনে থাকে ওই সকল পেশেন্টের নন কনভালসিভ স্ট্যাটাস হয়। সেক্ষেত্রে আমাদের ইমিডিয়েটলি ম্যানেজ করতে হয়, ইটস এ মেডিকেল ইমার্জেন্সি। সেক্ষেত্রে আমরা ইমিডিয়েট হাতের কাছে আমাদের যেটা ডায়াজেপাম কমনলি পাওয়া যায়, মানে যেটা বেনজোডায়াজেপিন গ্রুপের ওষুধ সেডিল, আপনারা জানেন। এটা আমরা 2 অ্যাম্পুল, অনেকে বলে 1 অ্যাম্পুলে 10 মিলিগ্রাম থাকে, 2 অ্যাম্পুল আইভি দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে এই সময় আসলে অনেকে ভয় পায়। অনেকে দেখবেন যে আমরা যারা জুনিয়র যারা ডাক্তার আছি, যারা অনেক সময় সিস্টাররা আইভি সেডিল দিতে খুব ভয় পায়, মনে করে যে সিজারে আইভি দিলে অনেক সময় সমস্যা হয় পেশেন্টের, মানে অন্য পেশেন্টের। কিন্তু মনে রাখবেন সিজারের পেশেন্ট যার ব্রেইন অনেক হাইপার অ্যাক্টিভ, মানে সিজার মানে কি, যে তার ব্রেইনের নিউরন গুলো অনেক ওভার অ্যাক্টিভ। হ্যাঁ, সেই ওভার অ্যাক্টিভ নিউরনকে সাপ্রেস করতে হলে আপনাকে কিন্তু আইভি দিতে হবে এবং হাই ডোজে ডায়াজেপাম দিতে হবে। এখানে ভয় পাওয়ার কিছু নাই। নেভার হেসিটেট টু গিভ 2 অ্যাম্পল ডায়াজেপাম এট এ টাইম ইন এ পেশেন্ট উইথ স্ট্যাটাস এপিলেপটিকাস। ঠিক আছে, যদি পেশেন্টকে আইভি রুট যদি সিকিউর না করা যায়, আমরা চেষ্টা করি আইএম দিতে পারি অথবা পার রেক্টাল দিতে পারি। পার রেক্টাল ডায়াজেপাম দেওয়া যায়, এটা আপনাদের জন্য জানতে হবে। আপনাদের ভাইভাতে ধরবে, যারা 5th ইয়ারে পড়েন বা যারা 4th ইয়ারে পড়েন, প্রায় এটা ধরবে যে আপনি আইভি দিতে পারতেছেন না, কিছু নিয়ে হচ্ছে পেশেন্টের, তখন কি করবেন, পার রেক্টালি দিতে হবে। ঠিক আছে, পার রেক্টাল ডায়াজেপাম পাওয়া যায়, সাপোজিটরি ফর্মে এটা দেওয়া যায়। দেন আমাদের যদি কন্ট্রোল না হয়, আমাদের অনেক ড্রাগ আছে, আমাদের ফসফেনাইটয়েন রয়েছে, আমাদের ফেনাইটয়েন রয়েছে, আমাদের সোডিয়াম ভ্যালপোরেট, আদার এপিলেটিভ ড্রাগ রয়েছে, কিন্তু আমরা ইনিশিয়ালি আমরা ওই ড্রাগটা দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করব। এবং আমি বারবার বলতেছি কারেক্টেবল কজ, মানে আমি ইজ দেয়ার এনি মেটাবলিক কজ, আইডেন্টিফাইবল কজ আছে কিনা, দ্যাট ইজ হাইপোগ্লাইসেমিয়া, হাইপোনাট্রিমিয়া, হাইপোক্যালসিমিয়া, এই জিনিসগুলো কিন্তু ইমার্জেন্সি কালে মানে কারেকশন করতে হবে। নট অনলি দ্যাট, আমাদের ব্রেন ইমেজিংও করা দরকার হইতে পারে। ব্রেন ইমেজিং করে আমাদের দেখতে হবে যে পেশেন্টের কোনো টিউমার আছে কিনা, ব্রেন টিউমার অথবা মেনিঙ্গোএনকেফালাইটিস কিনা। ইভেন আমাদের সামটাইম ম্যালেরিয়া পর্যন্ত পরীক্ষা করতে হয়, সেরেব্রাল ম্যালেরিয়া যেটা, সেটাতেও কিন্তু খিঁচুনি হয়, কনভালশন হতে পারে। পেশেন্টের জ্বর ছিল, সুতরাং এনি পেশেন্ট কাম উইথ সিজার বা স্ট্যাটাস এপিলেপটিকাস, আমাদের কিন্তু কয়েকটা জিনিস দেখতে হবে। মানে আপনারা যারা আছেন স্টুডেন্ট, যারা ফাইনাল ইয়ার, তাদেরকে জিজ্ঞেস করা হবে যে যদি ফিভার থাকে, নেক রিজিডিটি থাকে, তাহলে কিন্তু আমাদের ডায়াগনোসিস কিন্তু অন্যগুলো হবে, যেমন মেনিনজাইটিস, মেনিঙ্গোএনকেফালাইটিস। ফিভার থাকলে সেরেব্রাল ম্যালেরিয়া একটা ডিডি আসবে। দেন শুধুমাত্র খিঁচুনি আছে, নেক স্টিফনেস আছে, তখন আমাদের সাব আর একটা হ্যামোরেজ চিন্তা করতে হবে। তখন কিন্তু এইগুলা কিন্তু এপিলেপসি না, এপিলেপসি হিসাবে ট্রিটমেন্ট করলে হবে না। দেন আরেকটা রয়েছে, পেশেন্টের যদি ফোকাল কোনো সাইন থাকে, যেমন আপনি একটা পেশেন্টের খিঁচুনি হচ্ছে, সাথে প্লান্টার এক্সটেনশন, অথবা তার ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, স্ট্রোকের রিস্ক ফ্যাক্টর আছে। স্ট্রোকে সাধারণত সিজার আনকমন, বাট স্ট্রোকে যদি সিজার হয় তাহলে বুঝতে হবে যে মানে আমাদের যে ব্রেনের যে কর্টেক্স আছে,
সেখানে আপনার ইনফেকশন হয়েছে অথবা হেমোরেজ হয়েছে, অথবা স্ট্রোকের পেশেন্ট অন্য কোনো কারণে যেমন হাইপোগ্লাইসিমিয়া বা হাইপোনাট্রিমিয়ার কারণে সিজার হয়েছে। আমি আরেকটা কি মেসেজ দেই এই প্রোগ্রামের মাধ্যমে, সেটা হচ্ছে স্ট্রোকের পেশেন্টে দেখবেন যে কনভালশন এবং আনকনসাসনেস ইজ ভেরি রেয়ার ফাইন্ডিং। মানে স্ট্রোকের রোগীগুলা সাধারণত সহজে অজ্ঞান হয় না, খিঁচুনি হয় না। যদি স্ট্রোকের পেশেন্টে খিঁচুনি হয়, কনভালশন হয়, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা স্ট্রোকটা হয়েছে আপনার সেরেব্রাল কর্টেক্সে, কারণ সিজার ইজ অলওয়েজ কর্টিক্যাল অরিজিন। এবং এবং অথবা পেশেন্টের কোনো মেটাবলিক প্রবলেম হয়েছে। স্ট্রোকের পেশেন্ট হইতে পারে তার ডায়াবেটিস কমে গেছে, হাইপোগ্লাইসিমিয়া হয়েছে, অথবা তার সোডিয়াম কমে গেছে, হ্যাঁ, হাইপোনাট্রিমিয়া হয়েছে। সুতরাং অলওয়েজ থিঙ্ক দ্যাট। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, স্ট্যাটাস এপিলেপটিকাস আমরা এইভাবে ম্যানেজ করবো তাহলে মালিহা। জি স্যার, ধন্যবাদ স্যার। তো স্যার, কোনো সার্জারির মাধ্যমে এপিলেপসি পেশেন্টের কন্ডিশন কি পুরোপুরি কিওর করা সম্ভব? ভেরি গুড। এটা আসলে সার্জারির প্রশ্নটা তখনই আসবে যখন আমরা এই যে আপনি স্ট্যাটাস এপিলেপটিকাস সম্পর্কে আমি আরেকটা লাইন বলি, যে যখন কন্ট্রোল হবে না তখন আমরা আইসিইউ তে পাঠাবো পেশেন্টকে, এবং যে অ্যানেস্থেটিক ড্রাগ আছে জিএ, আমরা জেনারেল অ্যানেস্থেসিয়া বলি, প্রোপোফল দিয়ে আমরা পেশেন্টকে ইন্টিবিউশন এন্ড ভেন্টিলেশন করবো, অর্থাৎ পেশেন্টকে আইসিইউ তে নিয়ে আমরা আর্টিফিশিয়াল রেসপিরেশন চালাবো। ঠিক আছে, দিস ইজ দ্য লাস্ট রিসোর্ট। দেন পেশেন্টকে আমরা যদি দেখি যে কোনোভাবেই আমরা এপিলেপসি কন্ট্রোল করতে পারছি না, কিভাবে কন্ট্রোল করতে পারছি না, আমরা পেশেন্টকে 2টা ড্রাগ দিব, ম্যাক্সিমাম ডোজে দিব। ওষুধ দেওয়ার পরেও পেশেন্ট নিয়মিত ওষুধ খাচ্ছে, পেশেন্ট কোনো মানে ডাক্তারের কথা শুনতেছে এবং তার কোনো মানে প্রভোকিং ফ্যাক্টর নাই, মানে সে ঠিকমতো ঘুমাচ্ছে, খাচ্ছে, টিভি দেখতেছে না, মানে যে সকল কারণে সিজারটা বেড়ে যায়, সে এমন কোনো ওষুধ খাচ্ছে না যেটা আপনার সিজারটা বাড়াচ্ছে। হ্যাঁ, যেমন আপনার কিছু ড্রাগ আছে, যেমন সিপ্রোফ্লক্সাসিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, আইএনএস, এই সকল ড্রাগ আছে যেটা আপনার সিজারকে প্রভোক করে, অ্যালকোহল। হ্যাঁ, পেশেন্ট এগুলো কিছুই খাচ্ছে না, কিন্তু তারপরেও তাকে 2টা ড্রাগ দেওয়ার পরেও তার সিজার কন্ট্রোল হচ্ছে না। তখন আমরা এইটাকে বলি ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। অর্থাৎ অর্থাৎ একটা পেশেন্টকে ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি হিসাবে লেবেলিং করার আগে কিন্তু আপনাকে কিছু ফ্যাক্টর এনশিওর করতে হবে, যে আপনি ম্যাক্সিমাম ডোজে ড্রাগ দিচ্ছেন কিনা এবং 2টা ড্রাগ কম্বিনেশন ড্রাগ দিচ্ছেন কিনা। এটা দেওয়ার পরে এবং পেশেন্টের ওই কম্পাউন্ডিং ফ্যাক্টর, অর্থাৎ পেশেন্ট ঠিকমতো ওষুধ খাচ্ছে সেটাই এনশিওর করতে হবে, পেশেন্টের অ্যালকোহল খাচ্ছে না, পেশেন্ট ঘুমাচ্ছে ঠিকমতো, এগুলো যখন না থাকবে তখন আপনি তাকে লেবেলিং করবেন যে এটা ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি। তখনই আসবে সার্জারি প্রশ্ন। তখন আমরা আসলে স্পেশালিস্ট যে এপিলেপসি সেন্টার গুলো রয়েছে, তখন আমরা মেডিসিন মানে যারা স্পেশালিস্ট আছি তারা কিন্তু পেশেন্টটাকে আমরা ইউজুয়ালি রেফার করি টু এপিলেপসি ডেডিকেটেড যে সেন্টার গুলা রয়েছে সেই সেন্টার গুলাতে, কারণ সেখানে আসলে এমন একজন মানে রেডিওলজিস্ট লাগবে এমআরআই করার জন্য, যে এপিলেপসি সম্পর্কে এক্সপার্ট। এপিলেপসি ডেডিকেটেড এমআরআই বলি আমরা, সেটা করা লাগতে পারে। অনেক সময় এমআরআই গাইডেড লেজার অ্যাবলাশন, এখন আধুনিক ট্রিটমেন্ট, দিস ইজ দ্য মডার্ন ট্রিটমেন্ট, যে এমআরআই গাইড করে আপনার লেজার দিয়ে যে জায়গা থেকে আপনার এপিলেপসি অ্যারাইজ করতেছে সেই জায়গাটাকে আপনাকে অ্যাবলাশন করে দিবে। দেন 2 নম্বর হচ্ছে লেটেস্ট ডিপ ব্রেন স্টিমুলেশন। দিস ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ফিচার অফ মানে ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট মডালিটি অফ ড্রাগ রেজিস্ট্যান্ট এপিলেপসি, ডিবিএস বলি আমরা শর্টকাটে। এটা একটা রয়েছে, ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন রয়েছে। দেন আরেকটা রয়েছে, আপনি জানবেন এটা হচ্ছে অ্যাডভান্স ট্রিটমেন্ট, সেটা হচ্ছে স্টেম সেল থেরাপি। এখন কিন্তু স্টেম সেল থেরাপি নিয়েও অনেক কথা হচ্ছে, যে স্টেম সেল থেরাপি আপনি জানেন বিভিন্ন জায়গায় ইউজ হচ্ছে, পার্কিনসনিজম, স্ট্রোক, হার্ট অ্যাটাক, সো মেনি ইউজ অফ স্টেম সেল, এখন লিভার ফেইলিওর এবং এপিলেপসিতেও কিন্তু এখন স্টেম সেল নিয়ে গবেষণা হচ্ছে, যে আসলে ব্রেনের যে জায়গাটা থেকে সিজারটা অ্যারাইজ করছে, আমরা যদি সেই জায়গাটা কেটে ফেলে দেই, সার্জারি করে ফেলে দেই এবং স্টেম সেল দেই সেখানে, নর্মাল সেল, এরকম কোনো কিছু পসিবল কিনা সেটা নিয়ে কিন্তু এখন অনেক কথা হচ্ছে। ঠিক আছে মালিহা। ধন্যবাদ স্যার। তো স্যার, একটি কেস আছে যে 25 ইয়ার্স লেডি, নিউলি ম্যারিড, এপিলেপসি নিয়ে প্রেজেন্ট করলো এবং তাকে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ ভ্যালপোরেট দেওয়া হলো। তো এটার কারণে কি স্যার পরবর্তীতে সে বেবি নিতে চাইলে বেবির কোনো প্রবলেম হতে পারে? আর এটার ক্ষেত্রে বেটার অপশন কি হতে পারে? ভেরি গুড মালিহা, আমি এই প্রোগ্রামের মাধ্যমে যারা শুনছেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা কিন্তু আপনাদের ফাইনাল প্রফ এক্সামিনেশনে অবশ্যই হয় রিটেনে আসবে বা আপনাকে ভাইবা করে ধরা হবে, এবং আপনার এটা সারা জীবন এই কথাটা আপনি মনে রাখবেন, যে এটা কিন্তু খুব একটা সোশ্যাল স্টিগমা। মানে একটা মেয়ের যখন এপিলেপসি হিসাবে তাকে কোনো ফ্যামিলিতে থাকে, তারা কিন্তু প্রকাশ করে না। তারা কিন্তু আপনারা জানেন যে অনেক সময় মানে মানে বিয়ে শাদী হবে কিনা এটা চিন্তা করে আমাদের সোশ্যাল যে একটা মানে আমরা তো আসলে সোশ্যাল ভাবে ডেভেলপ হই নাই সোশ্যালি, সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে একটা স্টিগমাটা হিসাবে কাজ করে। যাই হোক, তবে আমি বলতে চাচ্ছি যে কোনো ইয়াং মেয়ে যদি বিয়ে হয় বিশেষ করে, অথবা বিয়ে নিউলি ম্যারিড হয়েছে অথবা হবে, বা 22 বছর 25 বছর বয়স, এই বয়সের মেয়েদেরকে আমরা কখনোই এপিলেপসি যদি ডায়াগনোসিস হয় বা তার যদি আগে থেকেই সে যদি সোডিয়াম ভ্যালপোরেট পায়, তার যদি বিয়ে হয় অথবা সে যদি বাচ্চা নিতে চায়,
অবশ্যই সোডিয়াম ভ্যালপোরেট অবশ্যই বন্ধ করব। এটা হচ্ছে কি মেসেজ, দিস ইজ দ্য ওর্স ড্রাগ, সবচেয়ে খারাপ ড্রাগ হচ্ছে সোডিয়াম ভ্যালপোরেট। এটা দিলে বাচ্চার টেরাটোজেনিক মানে বাচ্চা অ্যাবনর্মাল হবে মোটামুটি গ্যারান্টেড বলা যায়। 2 নাম্বার হচ্ছে যে এই যে যে নতুন যে ইয়াং মেয়েটা তার কিন্তু চুল পড়ে যাবে, মানে তার একদমই এমন হয়েছে যে আমরা প্র্যাকটিসে যেটা পাই সোডিয়াম ভ্যালপোরেট দেওয়ার পরে দেখা গেছে যে একটা পলিথিন ব্যাগে করে মেয়েটা চুল নিয়ে আসছে যে স্যার আপনি কি ওষুধ দিচ্ছেন আমাকে, যে আমার তো হেয়ার সব পড়ে যাচ্ছে। 2 নাম্বার হচ্ছে তার ওয়েট গেইন করে, মোটা হয়ে যায়। বিশেষ করে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আপনারা জানেন পিসিওএস নামে একটা রোগ রয়েছে মেয়েদের, এই সোডিয়াম ভ্যালপোরেট দেওয়ার পরে কিন্তু এই পিসিওএস এর মতো ফিচার ডেভেলপ করে, মানে সে মোটা হয়ে যায়, তার হার্সুটিজম ডেভেলপ করে, তার কিন্তু মেনস্ট্রুয়াল ইরিগুলারিটি হয়। সো বিফোর চুজিং এ ড্রাগ, মানে সোডিয়াম ভ্যালপোরেট ইজ দ্য ওর্স ড্রাগ ফর এ ইয়াং লেডি যার প্রেগনেন্সি পটেনশিয়াল রয়েছে। মালিহা। স্যার ধন্যবাদ। তো স্যার এক্ষেত্রে কি হোম ম্যানেজমেন্টে কোনো সুযোগ রয়েছে? আচ্ছা, হোম ম্যানেজমেন্টের আগে আমি ওই সম্পর্কে একটু বলি, যেটা ওই যে প্রেগনেন্সি সোডিয়াম ভ্যালপোরেট দিব না, এটা ছাড়া আমাদের যে লেটেস্ট ড্রাগ গুলো রয়েছে আমাদের যেমন লেভিটাইরাসিটাম আমি বলেছি যে ভেরি গুড ড্রাগ, ল্যামোট্রিজিন, এবং ওল্ডার ড্রাগের মধ্যে পুরাতন ওষুধের মধ্যে কার্বামাজেপিন কিন্তু দেওয়া যেতে পারে। এখন অনেকে বলতে পারে যে আমার তো আগে তো স্যার আমি কার্বামাজেপিন খেয়েছি, মানে টেগ্রিটল নামে পাওয়া যায়, খুবই জনপ্রিয় ওষুধ টেগ্রিটল, অনেক সময় নামটাও শুনতে চায় স্যাররা, টেগ্রিটল নামে পাওয়া যায়, এটা টেগ্রিটল খেয়ে আসছি মানে কার্বামাজেপিন, তাহলে এখন কি আমি ওষুধটা বন্ধ করে দিব? এখন দেখেন যদি সোডিয়াম ভ্যালপোরেট খান অবশ্যই আমি বলবো যে প্রেগনেন্ট হওয়ার আগেই বন্ধ করে দিবে, মানে ওষুধ মানে বিয়ে হওয়ার সাথে সাথে ওইটা বন্ধ করা উচিত। দেন যদি সে যদি কার্বামাজেপিন খায় তাহলে কি করবে, যে আমার তো স্যার কার্বামাজেপিন খেয়ে আমার তো এপিলেপসিটা কন্ট্রোল আছে, তাহলে কি আমি এটা বন্ধ করে দিব? বন্ধ করা সহজে যাবে না, এক্সপার্ট অপিনিয়ন নিয়ে তাকে কার্বামাজেপিন ডোজটা কমায়া আরেকটা ড্রাগ শুরু করে, মানে সেফ ড্রাগ শুরু করে, সেফ ড্রাগ বলতে আমি বলেছি যে লেভিটাইরাসিটাম, ল্যামোট্রিজিন, সেগুলো শুরু করে তারপরে কার্বামাজেপিনটাকে আস্তে আস্তে উইথড্র করতে হবে। এবং শুধু তাই নয়, আমি একটা মেসেজ দিতে চাই যে যে সকল এপিলেপসি মেয়েরা অ্যান্টি এপিলেপটিক ড্রাগ খায়, যাদের বিয়ে হয়েছে তাদের অবশ্যই ফলিসন, মানে 3 থেকে 6 মাস পর্যন্ত সে আগে থেকেই কনসেপশন করার আগে থেকেই সে ট্যাবলেট ফলিক অ্যাসিড খাবে টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট অফ দ্য বেবি, অর্থাৎ বাচ্চার যাতে অ্যানেনকেফালি বা আপনারা জানেন খুব ডেঞ্জারাস একটা কন্ডিশন, যেখানে আসলে খুব মানে ডেড বেবি বলা যায়, মানে এরকম বাচ্চা না হওয়াই ভালো, তো ওইরকম নিউরাল টিউব ডিফেক্ট যাতে না হয় সেই জন্য কিন্তু আমরা অবশ্যই ফলিসন খেতে হবে। ঠিক আছে। আর এখন আরেকটা নেক্সট কোশ্চেন যেটা বললেন যে হোম ম্যানেজমেন্ট, হোম ম্যানেজমেন্ট কি আমাদের যারা কোনো ফ্যামিলিতে যদি এপিলেপসির বাচ্চা থাকে আহ তাদেরকে কিছু আমরা জিনিস শিখাই দেই, যে আপনারা ওকে কখনো একা ছাড়বেন না, বিশেষ করে পানিতে, পুকুরে, বা আপনার ধরেন আগুনের কাছে কোনো সময় একা তাকে ছাড়াটা ঠিক না। 2 নম্বর হচ্ছে যে আপনাদের সামনে যদি খিঁচুনি হয় তাহলে আপনি তাকে কাত করে দিবেন, মানে ওই কোনো ডেঞ্জার জায়গা থাকলে আপনি তাকে ডেঞ্জার জায়গা থেকে সরাবেন, যেমন একটা পেশেন্ট খাটের উপরে আছে, খাট থেকে আপনি নামাই দিলেন, হ্যাঁ, অথবা কোনো উপরে আছে বসা আছে, তাকে একটু কাত করে শোয়াই দিলেন, কাত করে দিতে হবে, এটাকে আমরা বলি রিকভারি পজিশন। আমাদের দেশে যেটা হয়, মানে মানুষ তো কুসংস্কার, এই জুতা নিয়ে গিয়ে ধরে, এটা আসলে খুবই ম্যাল প্র্যাকটিস, খুব ডেঞ্জারাস, হিউমিলিটিং, এটা দেখে খুব খারাপ লাগে। আমরা যারা এডুকেটেড পার্সন আমাদের তো মানে পুরা খুবই বিরক্তিকর একটা যা, মানে এটা আমরা তাদেরকে কাউন্সিলিং করি যে এটা করা যাবে না। 2 নম্বর হচ্ছে বাসায় আরেকটা জিনিস করা যাবে, তার যাতে জিহ্বাতে কামড় না লাগে, বা আপনার ধরেন তাকে জাস্ট আমরা কাত করে শোয়াই রাখবো, যার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা সেটা আমরা দেখবো। এবং মনে রাখবো আমরা সবসময় বলি যে যদি এটা 5 মিনিটের বেশি থাকে প্লিজ আপনি একটু ওয়েট করবেন না, দ্রুত একটা অ্যাম্বুলেন্স কল করে আপনি হাসপাতালে নিয়ে আসবেন বা নিকটবর্তী আপনার কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাবেন। কখনোই আমি আগেই বলেছি 5 মিনিটের বেশি থাকা মানে হয়েছে ব্রেন ড্যামেজ হয়ে যাবে, মানে আপনার ব্রেন একটা বাচ্চার, একটা অ্যাডাল্টে যদি একবার সিজার হয় 50,000 নিউরন, মোর দ্যান 50,000 নিউরন ইজ ড্যামেজ। যদি একটা বেবির ফেব্রাইল কনভালশন হয় ওই সকল বাচ্চা কিন্তু পরবর্তীতে মেন্টালি রিটার্ডেশন হয়, দেখবেন যে পড়ালেখা পারে না, আইকিউ কম, সো মেনি প্রবলেম। এবং এপিলেপসি যাদের থাকে তাদের বিভিন্ন কারণে তারা ডিপ্রেশনে থাকে, সাইকিয়াট্রিক প্রবলেম থাকে, অ্যাংজাইটিতে থাকে, তারা কিন্তু কোনো কিছুতেই সোশ্যালে সমাজে মনোযোগ দিতে পারে না, পড়ালেখা মনে রাখতে পারে না, মানে এদের কিন্তু আইকিউ অনেক শর্ট হয়ে যায়, আপনারা জানেন। তাহলে আমরা ওই সময় সবসময় বলি যে আপনারা কিন্তু মানে এপিলেপসি হলে কখনোই আপনার 5 মিনিট, বা যদি দেখেন যে আপনার ঠিক হচ্ছে না তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটা হইলে যতবার খিঁচুনি হবে, এপিলেপসি হবে, ততবার কিন্তু তার ব্রেনের ড্যামেজ হবে এবং সে কিন্তু ধীরে ধীরে মেন্টালি রিটার্ডেশন হয়ে যাবে। ঠিক আছে মালিহা। স্যার স্যার ধন্যবাদ অনেক। স্যার পরবর্তী যে প্রশ্নটি সেটা হচ্ছে স্যার পেশেন্ট এবং পেশেন্ট অ্যাটেন্ডেন্টসকে কি কি অ্যাডভাইস দেওয়া উচিত ট্রিটমেন্ট কন্টিনিউ করার সময় এবং ইমার্জেন্সি পেশেন্টকে ডিসচার্জ করার সময়? ওকে, আমি এটা হচ্ছে যে একজন আমরা অবশ্যই আসলে আধুনিক যুগে আমাদের চিকিৎসা দেওয়ার
মানে এখন হয়েছে কি, এখন তো মানুষ অনেক সচেতন, সবকিছু সব জানতে চায়। আমরা এপিলেপসিটাকে ভালো মতো পেশেন্টের গার্ডিয়ান যারা আছে তাদের কাছে এক্সপ্লেইন করবো একটু সময় নিয়ে, যেটা কি জিনিস, কেন হয়, এবং ওষুধ খাওয়ার গুরুত্ব বুঝাবো যে আপনার আসলে ওষুধটা ওর কেন দরকার, ও কেন খাবে, ও সারা জীবন ওষুধ, ওকে কতদিন ওষুধ খেতে হবে সেটা বলতে হবে, কখন ওষুধ উইথড্র করা যাবে কিনা সেটা বলতে হবে, এবং ওষুধে কি কি সাইড ইফেক্ট হতে পারে, যে কখন সে ডাক্তারের কাছে আসবে, এই জিনিসগুলা কিন্তু বলে দিতে হবে। যেমন আমি একটু বলি, আমি যদি কোনো পেশেন্টকে কার্বামাজেপিন দেই অর্থাৎ টেগ্রিটল দেই, তাহলে কিন্তু আমি বলে দেই যে আপনার এই ওষুধটা দিলে কিন্তু যে আপনার শরীরে র্যাশ উঠতে পারে, মানে স্টিভেন জনসন সিনড্রোম হতে পারে, আপনি কিন্তু চলে আসবেন, তখন আপনাকে হাসপাতালে ভর্তি হইতে হবে বাবা। 2 নম্বর হয়েছে, আরেকটাও আমরা বলি যে এই কার্বামাজেপিন ওষুধটা দিলে আমাদের ডোজটা বেশি হয়েছে কিনা, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় পেশেন্ট মানে ঘুম থেকে উঠতেই পারে না, অনেক ঘুমায়, অ্যাটাক্সিয়া মানে হাঁটতে পারেন না, ঘুম ঘুম লাগে, বলে স্যার কি ওষুধ দিচ্ছেন, আমার বাচ্চা তো সারাদিন ঘুমায়, আমার ছেলে তো সারাদিন ঘুমায়, আমার মেয়ে তো সারাদিন ঘুমায়, ওজন বেড়ে যায়, এই সকল জিনিস কিন্তু আমাদের বলে দিতে হবে। দেন শুধু তাই নয়, অবশ্যই যে ওষুধের যে বাকি যে পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন ধরেন আপনার অন্য কোনো ওষুধের সাথে সে যে ড্রাগ ইন্টারাকশন রয়েছে সেটাও বলে দিতে হবে, যে সে চিকিৎসকের পরামর্শ ছাড়া তেমন কোনো ওষুধ খাবে না। যেমন ধরেন একটা মানুষের এপিলেপসি আছে, সে মনে করেন ঘুমের ওষুধ খাচ্ছে, অ্যামিটিপটাইলিন, ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, বা সে ডিপ্রেশন আছে, অ্যাংজাইটি আছে, সে কিন্তু এই ড্রাগ নিতে পারবে না, তাকে অল্টারনেটিভ ড্রাগ চুজ করতে হবে। যেমন এসএসআরআই দিতে হবে তাকে, সিলেক্টিভ সেরোটোনিন রিঅ্যাক্টিভ ইনহিবিটর, কারণ টিসিএ যেটা মানে অ্যামিটিপটাইলিন সেটা কিন্তু সিজার পটেনশিয়াল বাড়ায়। দেন আপনার ধরেন এই এই রোগীটা টিবি হইলো, সে আরেক ডাক্তারের কাছে গেল, টিবি চিকিৎসা নিল, আইএনএস কিন্তু একটা ড্রাগ যেটা কালপ্রিট, আইসোনিয়াজাইড, সেটা কিন্তু সিজার করে, নিজেই সিজার করে, সাইকোসিস করে। সুতরাং এই সকল জিনিস কিন্তু ড্রাগ দেওয়া যাবে না। এবং মনে রাখবেন, যাদের এপিলেপসি থাকে এই সকল রোগীরা মানসিকভাবে খুব বিপর্যস্ত থাকে, এদের অনেক সময় সাইকোসিস হয়। এখন দেখেন, যে পেশেন্টের এপিলেপসি আছে তার যদি সাইকোসিস হয়, অর্থাৎ তার যদি হ্যালুসিনেশন হয়, ডিলিউশন হয়, তাকে কিন্তু আমরা সব ড্রাগ দিতে পারবো না, কারণ অ্যান্টিসাইকোটিক ড্রাগ গুলা নিজেই সিজার করে, নিজেই সিজার পটেনশিয়াল বাড়ায়। সেক্ষেত্রে আমাদের কুইটিয়াপিন কোয়াইট নামে একটা ড্রাগ রয়েছে, সেটা কিন্তু মোটামুটি সেফ, স্টাডি করে। সুতরাং আমরা তাদেরকে বুঝাইতে হবে যে আপনাকে কিন্তু একটা কোনো ওষুধও আপনাকে আন্দাজে খাওয়া যাবে না। ইভেন সিপ্রোফ্লক্সাসিন ইজ আ ড্রাগ, যেটা কিন্তু এই সিজার পটেনশিয়ালটা বাড়ায়। দেখা গেছে যে একটা এপিলেপসি আছে, এপিলেপসিটা কন্ট্রোল ছিল, সিপ্রোফ্লক্সাসিন খাইছে, এপিলেপসিটা বেড়ে গেছে। এবং আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে আপনাদের সবারই জানা দরকার, যে যদি ইয়াং মেয়ে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার বিশেষ করে ডিউরিং এট দ্য টাইম অফ সাইকেল মানে পিরিয়ডের সময় কিন্তু আপনাদের একটু এক্সট্রা ইয়ে থাকতে হবে, এটাকে আমরা ক্যাটামেনিয়াল এপিলেপসি বলি। এই সময় কিন্তু কোনোভাবেই ড্রাগ মিস করা যাবে না, এবং বরঞ্চ ডাক্তারের পরামর্শ নিয়ে কিন্তু একটু ডোজটা কিন্তু একটু বাড়াই দিতে হবে। ঠিক আছে, দ্যাটস অল মালিহা। ধন্যবাদ স্যার। তো স্যার, সেশনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আমাদের লাস্ট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে স্যার, এপিলেপসি নিয়ে আমাদের সমাজে অনেক কুসংস্কার রয়েছে। তো কিভাবে আমরা ডক্টর হিসেবে জনসচেতনতা বাড়াতে পারি বলে আপনি মনে করেন? অবশ্যই আমাদের চিকিৎসক হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে যে কোনো যখন কোনো পেশেন্ট আমাদের কাছে ডায়াগনোসিস হবে এপিলেপসি হিসাবে, তখন তার ফ্যামিলি মেম্বারকে বিষয়টা জানানো, আমি আগেই বলেছি। শুধু তাই নয়, এবং এটা নিয়ে যে কুসংস্কার রয়েছে সেটা সম্পর্কে বলতে হবে। অনেকে এটা বলতে হবে যে এটা চিকিৎসা যোগ্য, এটা চিকিৎসা রয়েছে, বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা রয়েছে, এটা মির্গি রোগ, মানে এটা তাকে ওই তার এই অ্যাটাক হইলে তার যে জীবন, তার লাইফস্টাইল হ্যাম্পার হবে তা না, তার সে বিয়ে করতে পারবে, সে সংসার করতে পারবে। মেয়ে হলে তাকে বলতে মানে বুঝাতে হবে, হ্যাঁ, মেয়ের গার্ডিয়ানকে বলতে হবে যে এটা ইয়া করা যাবে না, বেশি মানুষের কাছে বলা যাবে না। আত্মীয় স্বজনের কাছে বললে হয় কি, অনেকেই অনেক রকম মেন্টালিটি, তারা এক এক ভাবে নানান ভাবে বলে দিবে। এবং আপনারা জানেন গ্রাম এলাকায় যেটা হয়, বিয়ে ভেঙে দেয়। দেখা গেছে যে মেয়ের কোনো সমস্যা নাই, এপিলেপসি আছে, সে ওষুধ খাচ্ছে গত 3-4 বছর যাবত, 5 বছর যাবত, কোনো কিছুই নাই, কিন্তু তারপরে ওই যে পাড়া প্রতিবেশী ছড়াই গেছে ওই মেয়ের তো মির্গি রোগ আছে। এটাতে অনেক আমরা এটা অনেক ফেস করি আমাদের সোশ্যালিস্টিক ব্যাটা, আমি আগেই বলেছি যে এটা একটা সামাজিক মানে এটা একটা মানে কলঙ্ক হিসাবে ধরা হয়। এবং যে ফ্যামিলিতে একটা এপিলেপসির রোগী রয়েছে ওই ফ্যামিলির কিন্তু অনেক সাফারিং। আমরা সবসময় তাদেরকে মেন্টাল সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, এবং তাদেরকে সার্বক্ষণিক তাদেরকে একটা কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, যে তারা যেন যোগাযোগ করে। এবং এই এপিলেপসি নিয়ে যে ভ্রান্ত ধারণা রয়েছে, কুসংস্কার রয়েছে, যে জুতা মানে জুতা ধরতে হয়, বা আপনার আরো কিছু মানে অড কিছু ব্যাপার রয়েছে, যেমন বিভিন্ন জায়গায় ফকিরের কাছে নেয়, অমুক বাবার কাছে নেয়, অমুক দরবেশের কাছে নেয়, এগুলো হচ্ছে যে ওজার কাছে নেয়। দিস আর দ্য ভেরি রং থিং। এগুলা করা যাবে না, এগুলা করলে বরঞ্চ আরো খারাপ হবে। তখন হয় কি, ওষুধ বন্ধ করে দেয়। ওষুধ বন্ধ কোনোভাবেই করা যাবে না ডাক্তারের পরামর্শ ছাড়া, সেটা বলতে হবে। তাদেরকে বলতে হবে যে ওষুধ দিয়ে এটা 70 থেকে 80% ক্ষেত্রে কন্ট্রোল করা যায়, এবং 20 থেকে 30% ক্ষেত্রে কিছুই হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডাক্তারের পরামর্শ মতো চললে এখন এটার আধুনিক চিকিৎসা রয়েছে, এবং এটা বিজ্ঞানসম্মত চিকিৎসা রয়েছে। আমরা কোনোভাবেই যাতে এপিলেপসি নিয়ে
মানে কুসংস্কারে মানে কান্না দেই। মালিহা। জি স্যার, ধন্যবাদ স্যার। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কারণ এই করোনা মহামারীতেও আপনি অনেক ব্যস্ততম সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন, তারপরে আমাদের জন্য সময় বের করেছেন, এত চমৎকার একটি ক্লাস নিয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আপনাদের সবাইকে ধন্যবাদ, অ্যাক্সিস মেডিকেল স্কুলকে। আমি চেষ্টা করেছি একটু জাস্ট সিম্পল ভাবে জিনিসটা বোঝানোর জন্য। আমি কোনো গতানুগতিক প্রেজেন্টেশন করি নাই, যেটা স্লাইড দেখানো বা আপনারা এটা পড়ে নিবেন। আমি চেষ্টা করেছি ওভারঅল একটা আইডিয়া দেওয়ার জন্য। ঠিক আছে, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ স্যার। অ্যাক্সিস আশা মেডিকেল করি স্কুলকে। জি স্যার। স্যার আশা করি সবার সেশনটি ভালো লেগেছে, আর যদি কেউ মিস করে থাকেন তো আমাদের এক্সিস মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে আপনার সেশনটি পেয়ে যাবেন। আর স্যার আমরা স্যারের কাছ থেকে বিদায় নিয়ে সেশনটি এখানে সমাপ্ত করব। তো স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো থাকবেন। জি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনার সাথে দেখা হবে নতুন আরেকটি সেশন নিয়ে। ততদিন সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি।